প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। প্রতি সপ্তাহের মতোই আমি রিদি চলে এসেছি আপনাদের সাথে, আর সাথে করে নিয়ে এসেছি একজন বিশেষ 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 অতিথি। অতিথি আছেন দুজন, কিন্তু একজন আমাদের সকলের অনেক বিশেষ অতিথি। আসলে নামেই যার পরিচয়, আমি নামটি বললে আপনারা বুঝতে পারবেন কেন এতবার বিশেষ 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 অতিথি বলেছি। যিনি একজন মুক্তিযোদ্ধা, এই দেশে তার অবদান অবিস্মরণীয়, যিনি একজন নির্মাতা, যিনি একজন প্রযোজক, যিনি একজন লেখক। আসলে তাকে বলে শেষ করা যাবে না। এক কথায় বলতে পারি, তিনি শুধু ব্যক্তি নয়, তিনি একজন ইনস্টিটিউশন, আমাদের সকলের অনেক সম্মানের, অনেক ভালোবাসার প্রথিতযশা জনপ্রিয় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলেই সবসময় ভালো লাগে, মানে আমাদের এভারগ্রিন ডিরেক্টর, আপনাকে দেখলেই ভীষণ এভারগ্রিন একটা ফিলিং হয়, মানে খুব ইয়াং ইয়াং ফ্রেশ সজীব, মানে সজীব ফিলিং হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা কথা বলবো তুমি আছো তুমি নেই, আপনার পরিচালনায় এই ছবিটি নিয়ে। জি, আপনার সাথে এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এই ছবির প্রযোজক এবং নায়িকা। রাইট, আমাদের ঝন্টু স্যারই বলে দিলেন যে তিনি প্রযোজক এবং নায়িকা। তার সাথে আমাদের চলুন পরিচয় করিয়ে দিই, সিমি ইসলাম কলি, কিন্তু আসলে ফিল্মে তাকে আমরা সিমি নামেই চিনি সবাই। তো সিমি, ওয়েলকাম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের এটিএন বাংলা যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। সুন্দর একটি ছবি হয়েছে, তুমি আছো তুমি নেই, এবং নামটি বেশ চমৎকার। আর যেখানে ঝন্টু স্যারের মতো ডিরেক্টর আছেন, আমি বিশ্বাস করি যে এই ছবিতে অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর, নামের মতোই সুন্দর ছবিটি। তো ছবিটি সম্পর্কে আমি জানবো। প্রথমে আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই যে ছবি প্রযোজনায় আসলে কেন আসলেন? আমি আসলে ব্যবসা পছন্দ করি। ওকে। আমি অনেক ব্যবসা করি। একটা পর্যায়ে দেখলাম যে সিনেমা ইন্ডাস্ট্রি তো কাঁচা টাকার ব্যবসা। আচ্ছা। আমার এক যুগ উপরে হয়ে গেছে। আমার বাবা ব্যবসা করতো, আমার বাবা সবসময় আমাকে ব্যবসা শেখাতো। বাহ। তো আমি ব্যবসা করতে পছন্দ করি, সেই জন্যই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসা। আচ্ছা। আর এটা তো কাঁচা টাকার ব্যবসা, মানে ঢালো বস্তা ভরে নিয়ে যাও। আগে তো বস্তা ভরে নিয়ে যেত, এখন তো অতটা নেওয়া যায় না। আর বিশেষ করে ঝন্টু ভাইয়ের মতো মানুষ যদি আমাকে সাপোর্ট করে তাহলে তো আমার জন্য আরও ভালো। সো যখন ফার্স্ট টাইম আমি তুমি আছো তুমি নেই নামটা শুনি, নামটা শোনার পরে খুবই পছন্দ হয়েছে আমার। এই নামটা কিন্তু আরেকজনের নেওয়া ছিল, গল্পটা আরেক ঘরের ছিল। ঝন্টু ভাই আমাকে খুবই লাইক করে, পছন্দ করে। উনি মানুষ হিসাবে খুবই একজন ভালো মানুষ। বাহ, তো এটা একটা চমৎকার কথা শুনলাম যে কাঁচা টাকার ব্যবসা হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে টাকা ঢালো এবং বস্তা ভরে টাকা নিয়ে যাও। হ্যাঁ, কিছু কিছু ছবিতে কিন্তু আমরা দেখেছি, আমরা এখনো বেদের মেয়ে, জ্যোৎস্না যদি বলি, কিছুদিন আগে শাকিব খানের প্রিয়তমা, আরো ছবি আমরা বলতে পারবো যেগুলো সিনেমা, এক সিনেমা দিয়েই তো আপনার হোটেল 70 অন করা হয়েছে। অনেকে বাড়িঘর করছে, একটা বাড়িঘর করতে তো অনেক টাকা লাগে। তাহলে বাংলাদেশের সেকেন্ড পারে না টাকা, মানে যেদিন রিলিজ করে সিনেমা সেদিন পুলিশ প্রশাসন নিয়ে আসতে হয় টাকা নেওয়ার জন্য। চমৎকার, মানে এটা একটা স্বপ্নের মতো লাগছে আমার কাছে। আমরা যদি একটু ঝন্টু স্যারের কাছে যাই, যে স্যার এই যে আমরা কথাগুলো শুনছি, যে এই যে ফিল্মের এত সফলতা এবং পুলিশ প্রশাসনকে নিয়ে এসে এই ফিল্মের এই যে টাকাগুলো নিয়ে যেতে হচ্ছে, সিবি বলছে যে এটা একটা কাঁচা টাকার ব্যবসা, বস্তা ভরে নিয়ে যায়। হ্যাঁ, তো আসলে বর্তমান পরিস্থিতি ফিল্মের সেটাকে, আর এই কথাগুলোর সাথে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? এটা কাঁচা টাকার টাকা, এটা একদম 100% সত্যি। ওই নায়ক নায়িকার অভিনয় যখন করে তখন টাকাটা দিয়ে শিডিউল নিতে হয়, ডাইরেক্টরকে শিডিউল নিতে হয়, তারপরে চিত্রনাট্যের টাকা দিয়ে নিতে হয়। এবং বাংলাদেশে দুটো জায়গা আছে যেখানে কোনো বাকি চলে না। আচ্ছা। দুটো জায়গা আছে টোটাল দেশে। একটু হচ্ছে সিনেমার টিকিট বাকিতে দেন, আর কেউ যে ট্রেনের টিকিট, ঠিক, এছাড়া আর কোথাও নাই। আর আমাদের এখানে বস্তা ভরা টাকা ঠিক আছে, তো আমাদের ওই সিনেমা হলে ছবি মুক্তি পাওয়ার সাথে সাথে হলওয়ালারা যত টাকা সেল হয়েছে তাদের যত টাকা ইনকাম ট্যাক্স, মানে মিউনিসিপ্যালিটির একটা ট্যাক্স আছে, একটা টিকিটে দেখবা যে অনেক কিছু লেখা আছে, প্রো ট্যাক্স, অমুক ট্যাক্স, ওটা বাদ দিয়ে
ওই একটা গ্রস সেল আছে, গ্রস একটা সেল, ওইটা জি। 50% সিনেমা হল মালিক আর 50% প্রডিউসার। ওখান থেকে ক্যাশ টাকা গুনে দিয়ে দেয়, জি। দিয়ে দিয়ে আমরা চলে আসে। এখানের মধ্যে কোনো ওই বাকি বাট্টা নাই। নাই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা কি ওই জন্য তো সে বললো ও প্রত্যেক কাঁচা টাকা, কাঁচা কাঁচা টাকা। টাকা, ও হিসাব করে সাথে সাথেই দিয়ে দেন হ্যাঁ, দিয়ে টাকাটা দেয়। প্রতিদিন। এক দুটা জায়গা আছে হয়তো যে নেক্সট উইকে দিচ্ছি, এক এই। উইকেটটা একসাথে নেন। না, আবার যখন রিলিজ করে সিনেমা তখন তারা অ্যাডভান্সও দেয় অনেক টাকা, হ্যাঁ, 2 ভালো, লাখ, 5 যদি লাখ casting করেও ভালো দেয়। হয়। বাহ। হ্যাঁ, এখনো উঠে, তবে এই টাকাটা চলে যায় যারা হল মালিক যারা আছে। এখন তো অনেকে হল মালিক নেই, অনেক ভাইয়ার আছে যাকে বলে দালালি করে, মানে ধরেন আপনার সিনেমা হল আমি নিলাম কিছু দিনের জন্য, কিন্তু যারা অরিজিনালি সিনেমার মালিক তারা কিন্তু কখনো এটা করে না। আবার যারা ভাড়া নেয়, নেওয়ার পরে সেভাবে আমি যত ইনকাম করতে পারি তখন সে কাট পিস ছবি লাগাই দেয়, যাত্রা করে, এটা করে, প্রোগ্রাম করে বিভিন্ন ধরনের, তখন আমাদের সিনেমার বদনাম হয়। ঠিক। আচ্ছা, আমরা এইসব আলোচনা করতে গেলে অনেক দীর্ঘায়িত অনেক, হবে, অনেক। অনেক কথা। আমার মনে হয় আমরা সিনেমাতে ফোকাস করি। তুমি আছো, তুমি নেই, চমৎকার একটি নাম। তো এই নামটা এবং এই গল্পটা বলছিলেন সিমি যে আর এক ঘরে ছিল, আপনি এটাকে তৈরি করলেন সিমির প্রযোজনায়। বলতে এক কথাই এখানে তার গল্পটা বলা যাবে না। গল্পটা হচ্ছে গিয়ে যে একজন নায়িকা একজন ছেলের সাথে প্রেম হয়, পরে মেয়েটার মেমোরি চলে যায়। ও আচ্ছা। মেমোরি চলে যাওয়ার পর তো তুমি আছো, তুমি নেই, ঠিক এটা অটো ভাবেই চলে আসে। সে ছিল, এখন নেই। জি, মানে থেকেও সে নেই, থাকতে হতে নেই। জি। ওর বেলা ওইটা আরেকটা নায়িকা ছিল, কি দিতি নাকি দিঘি। হ্যাঁ, তো ওর ক্যারেক্টারটি বড় ছিল অনেক, জি। মানে ওকে কেন্দ্র করে মেইন গল্পটা ছিল। আচ্ছা, তো ঠিক আছে, এবার আমরা সিনেমায় আসি। নায়িকার কথা যখন উঠছে যে তাহলে নিশ্চয়ই সে চমৎকার অভিনয় করেছে, চমৎকার কিছু গান আছে এই ছবিতে। তো গানের কথায় আসি, একটু আগে ঝন্টু স্যার বলছিলেন যে একটা গান আপনিও গেয়েছেন এখানে, তো প্রযোজক আপনি, নায়িকা, আবার গানও গেয়েছেন। তো এটা আসলে একটা বলতে হবে, গান ইয়ের থেকে দিঘি থেকে বেশি ছিল। আচ্ছা, বাহ। তো তাহলে চমৎকার, আমার মনে হয় যে এটা একটা ফুল প্যাকেজ আমরা পেয়েছি। তো গান এখন আমরা কোনটা দর্শকদেরকে যদি আমরা গিফট দিতে চাই? তুমি আছো, তুমি নেই। হ্যাঁ, শোনো শোনো, ওই ডাকে শোনো, এই বসন্ত বেলা একটা গান আছে, রোমান্টিক গানটা সুন্দর, ও গায়ে। আচ্ছা, দিঘিরও একটা গান আছে সুন্দর, কি যেন কথা, তো মনে আছে? হ্যাঁ, কিছুটা মনে আছে। যেমন আমাদের ইম্পর্টেন্ট যেটা, আমাদের খুব মানে আমাদের ফেমাস একজন গীতিকার মিউজিশিয়ান, ওনার ভাই নান্টু, দেলোয়ার জাহান সঙ্গীত পরিচালক, উনি আসলে আমাদের মাঝে এখন বেঁচে নাই, কিন্তু আমাদের ওই লাস্ট উনি গানটা করেছে। খুবই মানে ভিতর থেকে ওনার মানে যা কিছু আছে সব কিছু দিয়ে উনি গানটা করেছে। গানটা খুবই ভালো গেছে। গানটা হয়েছে খেলেছো পুতুল খেলা। আমাদের চমৎকার আলাপচারিতা হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু এবং সিমির সাথে। চলুন আবারও ফিরে যাই আলাপচারিতায়। আমি তো তুমি আছো, তুমিনের বাইরে যেহেতু আপনি এসছেন, অপারেশন জ্যাকপট নিয়ে আসলে একটু শুনতে চাই। একটা চমৎকার ছবি, বিগ বাজেটের ছবি, আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ছবি। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো হিরো হিরোইন আছে যে বাদ আছে, মানে ভালো যারা করছে, তো সেই শাড়ির প্রত্যেকেই এই ছবিতে আছে। আমি একটু জানতে চাই এই ছবিটা সম্পর্কে। জি, নায়ক বেশি আছে, তো একেবারে প্রতিষ্ঠিত নায়ক যারা আছে, জি, এর মধ্যে আবার কিছু নতুন যারা নাকি নতুন প্রজন্মের যারা ছবি করছে ব্যস্ত, তাদের মধ্যেও তো 8 জন আছে। এই 8 জন নিয়ে আর কি নিয়ে এই গল্প। ওরা হচ্ছে কি ওই বাংলা কথা যেটা বলে আর কি, ডুবুরি। আচ্ছা, ওই পানির নিচে জাহাজ ধ্বংস করতে যায়। এটা একটা বিরাট রিস্কি এবং বিরাট একটা অ্যারেঞ্জমেন্টের ছবি। তো ওইখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একদম ওই ফ্রান্সের ওখান থেকে গিয়ে যে ওই জাহাজটাকে ধ্বংস করে, এটার উপর গল্পটা। তো ছবিটা আমাদের বানানো শেষ হয়ে গেছে। আমি এবং ভারতের একজন রাজীব কুমার এবং আমি দেলোয়ার জাহান ঝন্টু, এই প্রোডিউসার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দিয়েছে এবং আমাদের প্রডিউস করেছে ওরা। তো আরেকজন প্রযোজক আছে স্বপন সাহা, ওনার ইয়েতেই আমরা কাজকর্ম করছি। উনি ওদের সাথে লিয়াজোটা ওনার, মানে মন্ত্রণালয়ের সাথে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা,
যখন আমাকে কাস্ট করেছে প্রযোজক, যখন ওই মন্ত্রণালয় বললো যে দেলোয়ার ঝন্টু কোম্পানি, ওদেরকে বলতো ওই 20 কোটি টাকার ভিতরে ম্যাক্সিমাম টাকা ওরা ইউজ করতেছে, যেখানে বলছে তখন আমার কথা বলাতে ওরা অ্যাকসেপ্ট করেছে না। উনি মুক্তিযোদ্ধা, উনি থাকলে হয়তো সঠিক জিনিস আসবে। সেভাবে আমরা শুরু করেছি এবং ছবিটি দেখেছি। আমার মনে হয় বাংলাদেশের সবাই এই ছবিটা দেখে পছন্দ করবে ইনশাআল্লাহ। একটু এক্সট্রাঅর্ডিনারি। ছবিটি এখন কোন পর্যায়ে আছে? ছবিটির এখন ওই অল্প একটু শুটিং বাকি আছে। আমরা ডাবিং সহকারে ছবিটা দেখেছি। তো এরপরে ওই 7-8 দিন না, ওই খুলনায় আসতে যেতে 7-8 দিনের মতো শুটিং বাকি আছে, তারপরে শেষ হবে। আচ্ছা, তো আমরা মানে কবে নাগাদ আমরা পেতে পারি এই ছবিটি? ঈদ পর্যন্ত আসবে না, ঈদের পরে হয়তো আমরা 16 ডিসেম্বর, যেহেতু মুক্তিযোদ্ধার ছবি, আমরা চেষ্টা করবো সেটাই। 16 ডিসেম্বরকে টার্গেট যদি আমরা করি, ছুটিও থাকবে, সবাই দলে বলে গিয়ে চমৎকার একটি ছবি, মুক্তিযোদ্ধার ছবি দেখতে পাবে। তো আসলে আপনাকে এই প্রশ্নটা না করলে অসম্পূর্ণ রয়ে যেত, যেহেতু আপনাকে পেয়েছি সেজন্য প্রশ্নটা করে ফেললাম। আবারও ফিরে আসছি তুমি আছো তুমি নেই এই ছবিতে। ছবিটির যদি নির্মাণ সম্পর্কে আপনি কিছু বলেন স্যার, যে আপনার নির্মাণ শৈলী আমরা সকলেই জানি সবসময় এক্সট্রাঅর্ডিনারি কিছু, কিন্তু এই ছবিতে দর্শক আসলে এক্সট্রাঅর্ডিনারি আসলে কি দেখতে পাবে? এক্সট্রাঅর্ডিনারি কি হচ্ছে কি, দুটা মেয়ের দুটা চরিত্র, ওই নায়ক আছে, এটা ওই মেমোরি লসের গল্প। আর এটা আমার নির্মাণটা অত্যন্ত সুন্দর হয়েছিল, অত্যন্ত সুন্দর একটি ছোট্ট একটি গল্প, ছোট্ট একটি চলচ্চিত্র। ছবিটি খুব সুন্দর হয়েছে এবং ওই ওর একটা তোমার একটা প্রশ্নের উত্তর সে দিয়েছে, ওটাতে তুমি বুঝতে পারছো কিনা জানি না। সে কয়েছে নায়িকা টাকা নিয়ে গেছে, এর মানে আমরা বিশেষ পাই নাই, তাই না সিমি? আমরা বলতে তুমি আর কি। তো ছবিটি মানে অত্যন্ত সুন্দর হয়েছে, কিন্তু আমরা সিমির কথা অনুযায়ী বললাম যে আশানুরূপ আমরা ওরকম ভাবে পাওয়া যায়নি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার মাথায় আসছে, যে বাংলাদেশে আমরা বেশিরভাগ সময় দেখি যে চলচ্চিত্রে যারা প্রযোজনায় আসেন তাদের মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড একটি ইচ্ছে থাকে, সেটা হচ্ছে যে হিরো বা হিরোইন হওয়ার। হয়তো সে চিন্তা করে যে মানে যদি কোনো পরিচালক আমাকে কাস্ট করে তাহলে আমি নায়িকা হব বা নায়ক হব, সেটার থেকে আমি যদি প্রডিউসার হই আমার জন্য নায়ক হওয়াটা ইজি, আমার জন্য নায়িকা হওয়াটা ইজি। এবং এরকম অনেক এক্সাম্পল কিন্তু আমরা বাংলাদেশে পেয়েছি। তো সিমির ব্যাপারটা কি তাই? সে কি প্রযোজক বলেই সে নায়িকা হয়েছে? সিমি বলছে আমাকে যে আমি অভিনয় করতে ইন্টারেস্টেড। এখন আপনি যদি মনে করেন যে আমাকে এই ছবিতে দুটার একটা ক্যারেক্টার দিয়ে আপনি যদি ভালো মনে করেন, কারণ আমি এটা ব্যবসা আগে বলেছে, কিন্তু আমি ব্যবসা করতে এসেছি। সে বলেছে আপনি যদি মনে করেন, আমি কিন্তু তুমি কি করতে থাকো, আমি তো করতে চাই, তাহলে করো। আপনার কাছে মনে হয়েছে যে সেই ক্যারেক্টারটা করতে পারবে, সে ভালো করেছে, ভালো করেছে। ঝন্টু স্যার বলছেন যে ভালো করেছে, এটা কিন্তু অনেক বড় পাওয়া সিমি, অনেক বড়। তবে এখানে আমাদের কিছু সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের নায়িকাটা নতুন ছিল, তো কেউ চান্স দেয়নি, ঝন্টু ভাই তাকে চান্স দিয়েছে। তো ওনার যে সমস্যাটা ছিল, উনি ওনার মতো করে কাজ করছে, উনি কিন্তু ডিরেক্টরের মতো করে কাজ করেনি। কারণ হচ্ছে ডিরেক্টর কিছু বললে উনি হয়তো রাগ হয়ে যাবে, কান্নাকাটি করে দিবে। ছোট মানুষ, ছোট থেকে সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে, ওই কারণে কিন্তু সে কিছু বলে নাই, তার মতোই কিন্তু সে কাজ করছে। যেমন হিরোকে বলছে তোমার বাড়িতে চুরি হয়েছে, তুমি তাকে একটা থাপ্পড় দিবা, এখন হিরো বলতেছে না আমি এটা দিব না। তো সে তার মতো করছে কাজটা। হ্যাঁ, এখন দিঘিকে বলছে যে তুমি এই টাইপের অভিনয়টা দাও, কিন্তু সে কি করছে যে না আমি এই টাইপের অভিনয়টা দিব, সে আসলে পারে না, আসলে কিন্তু সে পারেও না। আসলে আমার মনে হয় যে একটি ছবি সব সময় ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং উনি যখন ডিরেক্টর যেটা চাবেন সেটা যদি আমরা অভিনেতারা না দিতে পারি, সেখানে অভিনেতা অভিনেত্রীরই আমি বলবো যে তাদেরই ফেলিয়ার। এবং সেই কারণে ছবিটিও আমরা বলতে পারি যে যেভাবে ব্যবসা সফল হওয়ার কথা ছিল আশানুরূপ ফল পায়নি, সেজন্যই হয়তো মুখ থুবড়ে পড়েছে। কারণ ডিরেক্টর না, এখন আমি তো আর ওই দোষটা কাউকে দিব না, কারণ আমার নায়িকা যে কমেন্টটা করছে সেই ক্ষেত্রে তো আমার কি আমি বলি, হ্যাঁ ওই যে
একটা কথা আছে যে মানে কথাটা ওইভাবে বললে এটা খারাপ দেখায়, মানে ছোট পানির মধ্যে একটা মাছ যেভাবে সাঁতরায় বড় পানিতে গেলে সাঁতারটা একটু বেশি দেয়। আমি কিন্তু ভদ্র মার্জিত ভাবে বুঝতে বললাম, পারছি। নিজেকে খুব বড় ভেবেছিল নিজেকে। আমার ছবিতে কাজ করেছে, তো ওর কিন্তু কিছু হয় নাই চলচ্চিত্রে একটি সংলাপের জন্য, অদ্যাবধি হয় নাই। সেটা হচ্ছে কি আছে, একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি ছবিটাতে অভিনয় করেছি, ছবিটা ভালো চলবে না, ভেরি স্যাড, এই কথাটা বলেছিল। নায়িকার এই কথাতে যদি ছবিটা খারাপ যায় তাহলে দোষটা এর। নায়িকাই যখন বলেছে যে এরকম, তাহলে মানুষ তো অনেকে তাহলে যাব না। 10 কোটি টাকার মানহানি কেসের জন্য আমি রেডি হয়ে খালি ওর কাছে খালি যাব, কারণ টাকাটা তো ওর। আমার না হয় একটু সম্মানটা গেল যে ছবিটা এই, কিন্তু সব কিছুর মূলে তো সে, মানে লাভ লস। তো তখন করছে কি, পরিচালক সমিতির সভাপতি ওরা সবাই মিলে ঠিক ডেকে আমার কাছে মাপ চাইলাম। আমার কাছে মাপ চাইলামটা কি, লসটা তো হয়েছে সিমির, তুমি ওখানে যাও, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে সরি বলো। আর যদি সরি না বলো তাহলে তোমার রেজাল্ট তুমি পাবে। ওই যে প্রযোজকরা দেখছে যে ছবিটা ভালো যাবে না বলছে, কোনো প্রযোজক আর তার কাছে যায় নাই, মানে একরকম যাই না, একটি কাজ করেছে। ওর কিন্তু ভালো ছিল, জি, তার প্রসপেক্ট ভালো ছিল, তার ফিউচার ভালো ছিল। আমি যেটা মনে করি যে ছবি নিয়ে কন্ট্রোভার্সি যেরকম ছবির ক্ষেত্রে পজিটিভভাবে কাজ করে আবার নেগেটিভভাবেও কাজ করে। অনেক সময় অনেক কন্ট্রোভার্সি, অনেক আমি কি বলবো সেটাকে অনেক পজিটিভভাবে কাজ করে এবং সেটা আসলে সবার কাছে খুব ভালো ফল দেয়, পরিচালকের কাছে বা প্রযোজকের কাছে। আবার অনেক কন্ট্রোভার্সি অভিশাপের মতো চলে আসে। তো কোনটা আসলে সাপে বর হবে আর কোনটা আসলে সাপে বর হবে না, এটা আমার মনে হয় পুরোটাই আসলে ভাগ্যের ব্যাপার, অনেকটা গ্যাম্বলিংয়ের মতো। আমরা সেদিকে আর যাচ্ছি না, অনেক কন্ট্রোভার্সি থাকবে, আছে, কিন্তু তাই বলে ছবি কিন্তু থেমে নেই। তুমি আছো তুমি নেই রিলিজ হয়েছে, দর্শক দেখেছে, চমৎকার গান, চমৎকার ছবি। আমরা আবারও বলি আপনাদেরকে যে আসলে চলচ্চিত্র, বাংলাদেশের যে কোনো চলচ্চিত্রই আমাদের চলচ্চিত্র, আমাদের ঐতিহ্য, আমাদের সম্পদ। আর এই সম্পদকে আমাদের সবাইকে মিলেই আসলে রক্ষা করতে হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব। আর সেই কর্তব্য ঝন্টু স্যার করে যাচ্ছেন এতগুলো বছর ধরে, তাকে অনেক ধন্যবাদ, সাধুবাদ। এবং আপনি সুস্থ থাকেন আর বাংলাদেশের জন্য এরকম চমৎকার মাইল ফলক ছবি আমাদেরকে আরও উপহার দেন। তুমিও ভালো থাকো। যে ইন্টারভিউ তো অনেকে নেই, পট করে খুব সুন্দর টুক করে কথা বলো, খুব ভালোই লাগলো আর কি। দোয়া করবেন, আপনার দোয়াই সবসময় কাম্য, দোয়া করবেন। তো খুব ভালো লেগেছে সিমি আপনি এসেছেন, স্যার আপনি এসেছেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা ছবি দেখেন, আপনারা ছবি দেখলে আমরা ছবি বানাতে উৎসাহ পাবো, এবং ভালো করে একটা ছবি দেখে যদি ভালো বলেন, আমরা পরের ছবিটা আরও ভালো করতে চেষ্টা করি। আপনারা ছবি দেখবেন না, আমরা ছবি বানাতে পারবো না। কার জন্যে? আমার মা ভাত রান্না করলো, কেউই খাইলাম না, তো লাভ হলো কি? অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই গল্পে, আজকের এই আড্ডায় আমাদের সাথে থাকবার জন্য, সবসময় বাংলা সিনেমার সাথে থাকবার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন, কারণ এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ। আর প্রতি সপ্তাহে বলি, এ সপ্তাহে বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন। আর বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ।